নমস্কার, সিটিভি নেগেটিভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। শুরু করছি আজকের অনুষ্ঠান হেলথলাইন। হেলথলাইন অনুষ্ঠানে আমরা প্রত্যেকদিন স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, আর সেই আলোচনায় আমাদের সঙ্গে থাকেন একজন এক্সপার্ট, যিনি সেই বিষয়টা সম্পর্কে অনেক বেশি বিস্তারিতভাবে আমাদেরকে অবগত করেন, বিস্তারিতভাবে জানতে সাহায্য করেন, একজন ডক্টর। আর তার পাশাপাশি আমরা বিভিন্ন দিন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। আজকে যেমন আমাদের আলোচনার বিষয় নিপা ভাইরাস। বর্তমানে এই নিপা ভাইরাস, তার সংক্রমণ, তার আক্রান্ত হওয়ার সংখ্যা, সমস্তটা নিয়েই সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতর, তার পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে চিকিৎসা মহল, প্রত্যেকেই রীতিমতো উদ্বিগ্ন। এখনো পর্যন্ত যে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে যার খবর জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই দুজন আক্রান্ত হয়েছেন, দুজনই স্বাস্থ্যকর্মী, একজন পুরুষ নার্স আর একজন মহিলা নার্স। এই দুজনই আক্রান্ত হয়েছেন। তাদের শারীরিক অবস্থা ঠিক কিরকম রয়েছে সেটা নিয়েও বিস্তারিত আপডেট রয়েছে আমাদের খবরে। প্রত্যেকদিন আমরা সেটা দেখতে পাচ্ছি যে পুরুষ নার্স যিনি রয়েছেন তিনি অনেকটা এখন স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছেন, কিন্তু মহিলা নার্স তার স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু সংকট রয়েছে, কিন্তু তিনি রেসপন্স করছেন, বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে তিনি রেসপন্স করছেন, আর তিনি সুস্থ হয়ে উঠুন, দুজনেই সুস্থ থাকুন, এটাই আমাদের প্রার্থনা থাকবে। আর নিপা ভাইরাসে যেন কেউ আক্রান্ত না হন, নিজেদেরকে সচেতন থাকতে হবে, নিজেদেরকে অবগত থাকতে হবে বিষয়টা সম্পর্কে। সেই লক্ষ্যে আজকে আমাদের এই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন আমাদের ডক্টর সায়ন মিশ্র, প্রাক্তন নোডাল অফিসার, মানিকতলা ইএসআই হসপিটাল। স্যার, অনেক স্বাগত আপনাকে। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় নিপা ভাইরাস। বর্তমানে কোভিড এর পরিস্থিতি আমরা দেখেছিলাম কয়েক বছর আগেই, আর সেই কোভিড এর পরিস্থিতির কারণে মানুষের মনে একটা ভয়, একটা আতঙ্ক তৈরি হয়েছিল এই ভাইরাসকে কেন্দ্র করে। আবার একটা ভাইরাস, নিপা ভাইরাস। যদিও সেক্ষেত্রে আমরা কোভিডে যেরকম খুব ফাস্ট দেখেছিলাম সংক্রমণ ছড়িয়েছিল, নিপার সংক্রমণ আমরা দেখছি অনেক কম। কিন্তু এই যে ভাইরাসটা, কোভিড সম্পর্কে আমরা জেনেছি, কিন্তু নিপা ভাইরাস, সেই ভাইরাসটি কি? দেখুন, প্রথমে তো আমাদেরকে জানতে হবে নিপা ভাইরাস হচ্ছে এক ধরনের একটা ভাইরাস, একটা ভাইরাস ফ্যামিলির একটা পার্ট। নিপা ভাইরাস আউটব্রেকটা আমাদেরকে জানতে হবে। তো নিপা ভাইরাস আউটব্রেক প্রথমে হয়েছিল 1998-1999 মালয়েশিয়া থেকে। সেম ওই একই ফল, বাদুর, ইনফেক্টেড বাদুর বা পিগস যেটা আমরা বলি, তাদের বডি ফ্লুইড, তাদের স্যালাইভা, তাদের ইউরিন বা স্টুল থেকে কোনো ইনফেক্টেড খেয়ে নিয়েছে, বা মাটিতে পড়া ফল খাওয়া, পরিষ্কার করে না ধুয়ে খাওয়াতে মানুষ ইনফেক্টেড হয়েছিল। তো তখন এরকম 300 জনের মতন এফেক্টেড হয় মালয়েশিয়াতে, আর 100 খানা ডেথস হয়েছিল। আচ্ছা। তো তারপরে মালয়েশিয়া দেশেতে এই ভাইরাসটাকে ভালোভাবে কোয়ারেন্টাইন, মানে ভাইরাসটাকে বলবো না, এই স্প্রেডটাকে ভালো করে কোয়ারেন্টাইন করে ভাইরাসটাকে, মানে ভাইরাস যে স্প্রেডটা হয় ওটাকে রেস্ট্রিক্ট করা হয়। তবে ওরা ভালো প্রিকশন স্টেপ নেয়। এখন দেখুন, সারা বিশ্বে ট্রাভেল হতে থাকে, ক্রস কান্ট্রি ট্রাভেল হয়, তো ট্রেড হয়। তো এবার এতে এই ভাইরাসটা এবার ভারতবর্ষেও ঢুকেছে। আমাদের এশিয়ার মধ্যে মালয়েশিয়ার পরেতে বাংলাদেশ আর ভারতবর্ষে এই ভাইরাসটা এখন ছড়িয়েছে। নিপা ভাইরাসটা হচ্ছে আপনার এক ধরনের অ্যানিমাল, মানে জেনারেটেড। আগে যেরকম আমরা বলছিলাম কোভিডটা হচ্ছে কারোর মানে রেসপিরেটরি, মানে একটা সিনসাইটাল ভাইরাস, যেটাতে আপনার কোনো সর্দি কাশি হলে সেখান থেকে ছড়াচ্ছে। নিপা ভাইরাসটা কিন্তু অ্যানিমালের থেকে, ইনফেক্টেড অ্যানিমাল যে আছে তার খালি সর্দি কাশি নয়, তার বডি ফ্লুইড, যেমন ইনফেক্টেড এর ইউরিন বা স্টুলেতে বা সে স্যালাইভা খেয়ে নিয়েছে, সেই ফল সবজি খেলেও ওটা কিন্তু মানুষকে এফেক্ট করছে। আচ্ছা, এটা কি সব রকম বাদুড়ের থেকে হওয়া সম্ভব? কারণ আমরা জানি যেহেতু বাদুড় ও স্তন্যপায়ী প্রাণী, তাদেরও প্রজাতির অনেক ভাগ রয়েছে। সেই কোন কোন ভাগের থেকে এগুলো হওয়া সম্ভব? মানে আমাদের ভারতে যেহেতু, আমাদের বিশেষত পশ্চিমবঙ্গে যেহেতু দুজন আক্রান্ত হয়েছেন, কোন ভাইরাস, মানে কোন প্রজাতি থেকে বাদুড়ের এটা হতে পারে? দেখুন, বাদুড়ে অনেক ধরনের প্রজাতি আছে। এক ধরনের বাদুড়কে বলা হয় ফ্লাইং ফক্স বাদুড় বলা হয়। আচ্ছা আচ্ছা। ওই বাদুড় থেকেই মেনলি কিন্তু এটা ছড়াচ্ছে। এবার যেটা আপনাকে একটু আগে আমি বললাম যে ক্রস কান্ট্রি ট্রেড অ্যান্ড ট্রাভেল হচ্ছে, যারা দুজন এসেছিলেন তারা কোনো যেটা মানে ধরা হচ্ছে
তাদের কোনো কি কন্ট্যাক্ট হয়েছিল, অর তারা কি কোনো ইনফেক্টেড, মানে যেটাকে আমরা বলে তাড়ি, যেটাকে খাড়ে মানে স্যাপ, ডেড স্যাপ যেটা বলে, হুম, যদি বাই মিস্টেক খেজুর খেয়ে থাকে, খেজুরের রস। খেজুরের রস, হুম, তো ওই জিনিসটা যদি খেয়ে থাকে ইনফেক্টেড হয় তাহলে কিন্তু এফেক্টেড হবে। এবার আচ্ছা। খেজুর বিভিন্ন দেশের থেকে নেওয়া হয়। এই ফ্লাইং ফক্স আপনার ম্যাডাগাস্কার এইসব আইল্যান্ড, এইসব তারপরে ফিলিপিন্স এইসব জায়গায় পাওয়া যায়। হুম, তো ক্রস কান্ট্রি ট্রেডেতে এই ইনফেক্টেড ফুডস মানে ট্রান্সপোর্ট হওয়া কিন্তু নর্মাল জিনিস। ওই ইয়েতেই হয়তো তারা খেয়েছে, এবং অথবা কোনো কারো কন্ট্যাক্ট এসছে যে হয়তো সামান্যভাবে ইনফেক্টেড ছিল, হুম, বা তার হয়তো সিমটমস অত ছিল না, হুম, সেটা তাদের শরীরে ইমিউনিটি হয়তো অতটা নিতে পারেনি বলে এরকম হুম। সিরিয়াস কন্ডিশনে পৌঁছে গেছে। আচ্ছা, মানে এখান থেকে শুধু এমন নয় যে আহ, এটা যে কারোর হতে পারে, হুম। এরকম একটা বিষয় রয়েছে এখানে। অ্যানিমাল টু ম্যান, হুম, অ্যানিমাল টু পার্সন, পার্সন টু পার্সন। পার্সন টু পার্সন ছড়াবে। আচ্ছা, আর সেক্ষেত্রে আমাদের বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের শীতের যে আমেজ, খেজুর রস, খেজুর ফল যেটা, এক্স্যাক্টলি, এটা এটা প্রচন্ড। ডিসেম্বর টু মার্চ এপ্রিলের মধ্যেই এটা ছড়ায়। আচ্ছা। এই ফ্রুটস, ড্রাই ফ্রুট, ডেটস, এইগুলো দিয়েই তো এটা ছড়াচ্ছে। কারণ হুম। দেখুন, ফ্লাইং ফক্স যে বাদুড় বা যে কোনো পিগস বা যে, তারাও তো ফল খায়। হ্যাঁ। তো শীতের সময় লোকেরা ফল বেশি করে খায়, ড্রাই ফ্রুটস বেশি করে খায়। হুম। তো এই ডিসেম্বর টু মার্চ এপ্রিল সময়টাই এটা বেশি ছড়ায়। আচ্ছা, আচ্ছা, মানে এইটা নির্ভর করবে কিছুটা সময়ের উপরেও আছে, হ্যাঁ, যেহেতু আমরা একদম। খেজুর রস এই বিষয়টা হুম, হুম, পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য, আর সেটাকে মানুষ ছাড়তেও পারবে না, হুম, যার হুম, কারণে সাবধানতা অবলম্বন করাটা প্রচন্ড পরিমাণে হুম, হুম। দরকার। এই নিপা ভাইরাস। ইনফেক্টেড খেজুরের রস, আমি বারবার তাড়ি ওয়ার্ডটা এই জন্য ইউজ করলাম, হুম। কারণ ওটা ডিলে করে খেয়ে তাড়ি হয়ে যায়, তাই জন্য ওই আচ্ছা। ওয়ার্ডটা ইউজ করলাম। হুম। এবার আহ, যেহেতু ওটা ডিলে করে খাচ্ছে, আরো সুন্দরভাবে ভাইরাসের গ্রোথটা হচ্ছে ওতে। হয়ে যাচ্ছে। আচ্ছা, হুম। মানে ওটা আরো বেশি হ্যাঁ, মানে সংকটজনক ভাইরাল হতে লোডটা পারে। বেড়ে যাচ্ছে ওতে। হ্যাঁ। আর সেক্ষেত্রে লক্ষণগুলো কি কি হবে? ধরুন আমি তো অজান্তেই খাবো, হুম। সেক্ষেত্রে লক্ষণ কি কি প্রকাশিত হবে ধীরে ধীরে? একদম প্রথমে তো আপনি কথাটা বললেন যে অজান্তে খাবেন, এটা সাধারণ যে কেউ মানে অজান্তেই হয়ে যায় জিনিসটা। কারণ হুম। দেখুন, এই স্প্রেডটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল স্প্রেড, ঠিক হুম। আছে? এবার অ্যাক্সিডেন্ট কাউকে কখনো বলে আসে না। হুম। তো হয়ে গেল, এবার সিমটমস কি কি হবে সেগুলো আমাদের প্রিকশন নিতে হবে। হুম। সিমটমস যেমন একটা অ্যাকিউট অনসেট অফ ফিভার হতে পারে, সাডেনলি জ্বর আসতে পারে। এর প্রথম কথা, আমরা অনসেটটা কখনো হবে সেটা আমাদেরকে জানতে হবে। অনসেট হচ্ছে, মনে করুন এক্সপোজার হলো কোনো ইনফেক্টেড ব্যাট বা ইনফেক্টেড পিগ বা কোনো ফল খেয়ে, তার হুম। 4 থেকে 14 দিনের মাথায় এক্সপোজারটা হয়। আচ্ছা। 3 থেকে 14 দিনের মতন জ্বর থাকবে, হুম। মাথা ব্যথা, সর্দি কাশি, গা ম্যাচ ম্যাচ করা, সোর থ্রোট, শুকনো খুসখুসে কাশি, হুম। উম, হাঁপানি ভাব চলতে গেলে, শ্বাসকষ্ট হতে পারে। যেটা লোকেরা কমন এই শীতকালে তো, হ্যাঁ শীতকালে এটা তো হবেই, হ্যাঁ। শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কাশি হচ্ছে, তো এইগুলো ওভারলুক করে যায়। হুম। ওভারলুক করারও কথা। জাস্ট নর্মাল আমি বাড়িতে কোয়ারেন্টাইন বলবো না, বাড়িতেই থাকলাম, মেডিসিন নিলাম, চিকিৎসককে দেখালাম। হুম। কিন্তু এখন আমরা যেরকম কোভিডের সময় করেছিলাম যে কোভিড টেস্ট করানো হচ্ছিল যাতে ওর প্রিকশন নেওয়া যায়, সিমিলারলি এখন যেহেতু নিপা ভাইরাসটা ছড়াচ্ছে, হুম। আমার মতে যারা যদি কারো এই সিমটমস আসে, মাইল্ড সিমটমস যদি আসে, যেমন যেটা বললাম, জ্বর, সর্দি কাশি, ফুসফুসে গলা, হাঁপানি ভাব, কফ বেরোচ্ছে, মাথা ধরে যাচ্ছে, হুম। এইগুলো, তাহলে কিন্তু ধরে রাখবেন যে আপনার হয়তো নিপা ভাইরাসের সাথে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট হয়েছিল, সেই হিসাবে প্রিকশন নিতে হবে। আচ্ছা। একটা সিভিয়ার কেস হয় এটাতে, যেটা আমরা কোভিডেতে হচ্ছে না কিন্তু এটাতে হচ্ছে, সেটা হচ্ছে এনকেফ্যালাইটিস। হুম। এনকেফ্যালাইটিস মানে হচ্ছে আপনার ব্রেন ফুলে যাচ্ছে, ঠিক আছে? তো ব্রেন ফুলে গেলে তো নর্মাল মানুষের জানা মুশকিল যে ব্রেন ফুলছে আমি জানবো কি করে? হুম। সে জানতে পারে না, তার আশেপাশে পারিবারিক লোক বা বন্ধু বান্ধব এরা জানতে পারবে। ঝিমিয়ে পড়া, কনভালশনস আসা, মানে খিঁচুনি আসছে, হুম। অসংলগ্ন কথা বলছে, সারাক্ষণ কোমাটোজ হয়ে থাকছে, মানে কোমাতে থাকছে, ঝিমিয়ে অজ্ঞান হয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে। হুম। এইগুলো কমন ফিচার্স যেগুলো চোখে রাখতে হয়। যদি এরকম হয়, সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাবেন। কোভিডের সিমটমস যেটা আপনি একটু আগে বললেন শুরুর দিকে, যে কোভিড যেরকম ছড়াচ্ছিল, এর সিমটমস আর নিপা ভাইরাসের সিমটমস কিন্তু ডিফারেন্স এমন কিছু নেই।
একটা সিজনাল ইনফ্লুয়েঞ্জার মতনই সিমটমস দেবে। আচ্ছা, হ্যাঁ, এই প্রশ্নটা আমার আসতো যে মানে করোনার সঙ্গে হুম। এর পার্থক্যটা কোথায়? করোনার সঙ্গে পার্থক্য হচ্ছে করোনা ভাইরাল স্ট্রাকচার আর নিপা ভাইরাসের ভাইরাল স্ট্রাকচার আর কোনো পার্থক্য নেই, সিমটম সেমই থাকবে। সেম থাকবে, হ্যাঁ, কিন্তু ওই এর যেরকম করোনার আমরা একটা থার্ড ভ্যারিয়েন্টে পেয়েছিলাম, পাতলা পায়খানা, পেট ব্যথা, বমি হচ্ছিল, হ্যাঁ, এরও বমি বমি ভাব, গায়ে হাত ম্যাচ ম্যাচ করা, এইসবই থাকবে। আচ্ছা, মানে সিমটমস অনেকটাই এক থাকবে সেক্ষেত্রে। একদম জাস্ট ওভারল্যাপ হবে। জাস্ট মানে সিমটমস এর মধ্যে যেটা আমি বললাম যে এনকেফালাইটিস সিমটমস, ড্রাউজিনেস, এটা কোভিডের খিঁচুনি ক্ষেত্রে আসা, হবে না। হ্যাঁ কোভিডের ক্ষেত্রে হতো না। এখন হুম। সিভিয়ার কোভিড হয়ে গেল, হাইপক্সিয়া হলো, তাতে হলো, সেটা আলাদা। হুম। সেটা তখন হচ্ছিল একদম সিভিয়ার কেসেতে। এতে সিভিয়ার, এতে কিন্তু এটা একটা কমা নিয়ে আসছে, যেটা ড্রাউজিনেস, খিঁচুনি, যেটা বললাম কনভালশন, কোমাটাস হয়ে থাকা, নিস্তেজ হয়ে থাকছে, অসংলগ্ন কথা বলছে, গা গোলানি ভাব, পেট ব্যথা, মাথা প্রচন্ড ব্যথা হচ্ছে, কমছে না, এই সিমটমস গুলো চোখে চোখে রাখতে হবে। আচ্ছা, আর এর যে কোভিডের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে কোভিড খুব খুব ফাস্ট ছড়িয়ে গিয়েছিল মানুষের মধ্যে, আর মৃত্যুর সংখ্যাও আমরা দেখেছি যে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে নিপা ভাইরাসের ছড়ানোর ক্ষমতা বা মারণ ক্ষমতা দুটো যদি আলাদা আলাদা করে জিজ্ঞাসা করি, সেটার মধ্যে কোথায় পার্থক্য রয়েছে? দেখুন, নিপা ভাইরাসে প্রথম কথা তো বলবো, ছড়াচ্ছে যেরকম আপনার যেহেতু কোভিডটা খালি রেসপিরেটরিতে ছড়াচ্ছিল, আচ্ছা। নিপা ভাইরাস কিন্তু বডি ফ্লুইডস থেকেও ছড়াচ্ছে, ইনফেক্টেড পার্সন টু পার্সন অথবা ব্যাট টু পার্সন, অ্যানিমাল টু পার্সন, ব্যাট কেন বলবো, খালি অ্যানিমাল টু পার্সন। তো ওটা খালি শ্বাস প্রশ্বাসের থ্রু দিয়েই ছড়াচ্ছিল। এটা কিন্তু বডি ফ্লুইড, যেমন স্যালাইভা, ইনফেক্টেড পার্সনের বা ইনফেক্টেড ব্যাটে ইউরিন কোনো ফরে লেগে সেটা থেকে ছড়াচ্ছে। কোভিডের ক্ষেত্রে মৃত্যু পার্সেন্টেজটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম ছিল। এই ক্ষেত্রে কিন্তু ডেথ পার্সেন্টেজ, যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, 40-75%। প্রচুর, মানে 75%। 40-75% মর্টালিটি হচ্ছে, মানে ডেথ যেটা আমরা বলবো আপনাকে, সেটা কিন্তু এই নিপা ভাইরাসের ক্ষেত্রে অত্যধিক বেশি আছে। কিন্তু করোনার ক্ষেত্রে যেরকম আমরা একটা প্যান্ডামিক দেখেছিলাম, 2 বছর পুরোপুরি লকডাউন, সেই ধরনের কোনো পরিস্থিতি কি নিপার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, কোভিড আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে। তখন নতুন ভাইরাস ছিল, নতুন গাইডলাইন্স বেরিয়েছিল, আইসিএমআর আমাদেরকে যথেষ্ট, আর স্বাস্থ্য দপ্তর যথেষ্ট আমাদেরকে গাইড করেছিলেন। তো এবার সেই গাইডেন্সটা যদি আমরা মাথায় রাখি, তাহলে প্রিকশন নেওয়া, নিপা ভাইরাসের স্প্রেডটাতে অনেকটাই আটকানো যাবে। এটাকে প্যান্ডেমিক হওয়ার থেকে একমাত্র মানুষই বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। সরকার, আইসিএমআর, স্বাস্থ্য দপ্তর ট্রাই করতে পারবে, ইমপ্লিমেন্ট আমাদেরকে করতে হবে নিজে। একদমই তাই, মানে সচেতনতাটা অনেকটা বেশি প্রয়োজন। ডাক্তারবাবু, আরেকটা বিষয়, এই যে চিকিৎসা, কোভিডের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে প্রথমে আমাদের কাছে কোনো চিকিৎসা পদ্ধতি ছিল না, তারপর একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট চলছিল সবারই, তারপর ধীরে ধীরে সেটা প্রগ্রেস করেছে, তারপরে সেটা ভ্যাকসিনের রূপে এসেছে, আর প্রত্যেকজনই সেই ভ্যাকসিন নিয়েছেন। সরকারের যথেষ্ট উদ্যোগ ছিল, রাজ্য সরকার, কেন্দ্র সরকার উভয় পক্ষে। সেক্ষেত্রে নিপার ক্ষেত্রেও তো আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো প্রপার ট্রিটমেন্ট বলে কিছু নেই, এখানেও সাপোর্টিভ ট্রিটমেন্টই চলছে। সেক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট ব্যবহার হচ্ছে এখন? দেখুন, নিপার ক্ষেত্রে সাপোর্টিভ ট্রিটমেন্টই চলছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটা গাইডলাইন্স বেরিয়েছে যে কোন ওষুধ কখন, যেটা এগুলো হচ্ছে হাসপাতালের ট্রিটমেন্ট। হাসপাতালে গেলে সিমটমস দেখে, যেটা আমরা বলি বাংলা অবস্থা বুঝে ব্যবস্থা করা। তো সিমটমস দেখে, মাইল্ড, মডারেট, সিভিয়ার সিমটমস দেখে হাসপাতালের চিকিৎসক নিজে ট্রিটমেন্ট করবে। আমাদের যেটা দেখতে হবে, যেটা আমরা নর্মাল ঘরেতে, ওইটা স্বাস্থ্য দপ্তর, তারপরে বিভিন্ন মানে চিকিৎসক, এদের বিভিন্ন সোসাইটি, এদের তরফ থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে প্রিকশন নেওয়া। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যেটা আমরা বলি। ট্রিটমেন্ট করব আমরা ডিজিজটা, তো ডিজিজটা আসার আগে যদি প্রিভেনশন নিই, তাহলে আমাদেরকে মানে এটার মানে স্প্রেড আটকানো যেতে পারে। তো চিকিৎসা যেটা আমাদের স্বাস্থ্য দপ্তর বলছে, দেখুন অনেক ওষুধই বেরিয়েছে, যে রেমডেসিভির, তারপরে ফ্লুইড সাপোর্টিভ ম্যানেজমেন্ট, মানে তারপরে হচ্ছে এডিকেট হাইড্রেশন, সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। কারণ দেখুন, ভাইরাসের অ্যাকচুয়ালি কিন্তু কোনো মানে
ট্রিটমেন্ট বলতে গেলে ভাইরাল ফিভার যখন ভাইরাসের এফেক্ট শেষ হবে, ওর এফেক্ট শেষ হবে, আমরা মেনলি যেটা দেখবো যে ওই এফেক্টটার জন্য সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয়, কারণ ভাইরাল ইনফেকশন হলে আমাদের ইমিউনিটি ফল করে, তখন ওটাতে কি হয়, সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়। সেকেন্ডারি ইনফেকশন বলতে ইমিউনিটি ফল করলে কি শরীরের লড়ার ক্ষমতা কমে যাচ্ছে, লড়ার ক্ষমতা কমলে হচ্ছে কি নর্মাল সর্দি কাশিতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে, যেটা শরীর নিজে লড়তো সেটা এখন শরীরের লড়ার ক্ষমতা কমে গেছে। ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে কি হচ্ছে, জ্বর আসা, অত্যধিক শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, এনকেফালাইটিস যেটা বললাম, কি বলে ব্রেন ফুলে যাওয়া, ঝিমুনি ভাব চলে আসা, এইগুলো শরীর তখন আর লড়ে উঠতে পারে না। তখন এই সেকেন্ডারি ইনফেকশনটাকে লড়ার জন্য মেডিসিনস দিয়ে শরীরটাকে সাপোর্ট দেওয়া হয়, যেটাকে আমি বলছিলাম সাপোর্টিভ, আপনিও বললেন সাপোর্টিভ থেরাপি এন্ড সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট। এই যে পুরো বিষয়টা একটা মানে সাপোর্টিভ ট্রিটমেন্টের উপর চলছে, কোভিড এর ক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখেছিলাম ভ্যাকসিনেশনের ব্যবহার, এক্ষেত্রেও কি ভ্যাকসিনেশনের ব্যবহার পরবর্তীতে হতে পারে? ডিপেন্ড করছে এটা প্যান্ডেমিক রূপ নিচ্ছে কিনা। যদি মানুষ নিজে, দেখুন ভ্যাকসিনেশন বলতে আমরা কি বুঝি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোড অফ দ্য ব্যাকটেরিয়া অর ভাইরাস শরীরে যদি এক্সপোজার হয়, তাহলে শরীরের ইমিউনিটি তৈরি হয়, তো এটাকেই বলা হয় ভ্যাকসিনেশন। এবার ভ্যাকসিনেশন যেটা আমরা কোভিড ভ্যাকসিনের সময় শরীর লড়ার ক্ষমতাটা বাড়ানো হয়েছিল, সিমিলারলি যদি এটাতে মানুষ প্রিকশন নেয় তাহলে হয়তো ভ্যাকসিনেশন প্লাস মাইনাস দরকার পড়তে পারে, নাও পড়তে পারে, কিন্তু এটা রাজ্য সরকার, ICMR, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, NIV, এরা সব অলরেডি, কেন্দ্র সরকার, এনারা সবই এটা নিয়ে দেখছেন এটার আর কি রূপ হতে হবে, মিউটেটেড কিছু, কারণ দেখুন ভাইরাস মিউটেশন খুবই কমন হয়, যেমন কোভিড মিউটেট করেছিল, ডেঙ্গু মিউটেট করে, ডেঙ্গু একটা ভাইরাস, ওটা মিউটেটেড 4খানা ফর্মস হয়ে গেল। সিমিলারলি নিপা ভাইরাসও কিন্তু মিউটেট করার চান্সেস থাকে, যেহেতু ভাইরাস একটা। তো এই নিপা ভাইরাস এর ক্ষেত্রে এনারা অলরেডি এটা নিয়ে স্টাডি করছেন যে ভ্যাকসিন কোন কোন রূপ নিতে পারে, ভ্যাকসিন লাগবে কি লাগবে না, এটা অলরেডি আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে ডিপার্টমেন্টসরা অলরেডি এটা নিয়ে স্টাডি করছেন। ফল যেগুলো মাটিতে থাকে, যেগুলো গ্রাউন্ড টাচিং ফল, কারণ ওইগুলোতে আপনার ইনফেক্টেড হওয়ার চান্সেস আরো বেশি রাদার দেন খেয়ে নেওয়া ফলগুলোর থেকে। দেখতে হবে ফল কেনার সময় কিছু বাইট মার্কস কিছু আছে কিনা, বা মাটিতে কোন ফল আছে সেটাকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করে দেওয়া। কিন্তু বাকি যে কার্বোহাইড্রেটস এইগুলো আপনাকে, স্টার্চ প্রোটিন রিলেটেড ফুডসগুলো এইগুলো আপনাকে মানে অ্যাভয়েড করতে পারবে না। তো বেটার হচ্ছে ওয়াশ উইথ ওয়ার্ম ওয়াটার, গরম জলেতে ধুয়ে সেগুলোকে ইউজ করা। আচ্ছা, আরো একটা কথা যেটা আপনি একদম শুরুতেই বলেছিলেন যে নিজেদের মধ্যে নিজেদের শরীরে ইমিউনিটি পাওয়ার, সেটাও তো বাড়ানোর বিষয়টা রয়েছে এই ভাইরাসের সাথে লড়তে গেলে। আমি সাধারণ মানুষের জন্য বলছি, যারা ধরুন ইনফেক্টেড নন, তারা যারা রয়েছেন তাদের তো শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, কারণ শীতকালে আমরা জানি ইমিউনিটি পাওয়ার এমনিতেই মানুষের লো থাকে। সেক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কি কি আমাদের ব্যবহার করা উচিত? আমাদের ইমিউনিটি পাওয়ার ব্যবহার ভিটামিন সি, ভিটামিন বি, মাল্টিভিটামিন, মানে ভিটামিন, এনি কাইন্ড অফ ভিটামিন সি, সাইট্রাস ফুডস, এইগুলোকে খাওয়া উচিত, ঠিক আছে? তো এতে ইমিউনিটিটা বাড়ে। এবং তার সাথে জিনিসটা হচ্ছে মানে যখনই কোনো বাইরে থেকে আসলাম, ফল কিনলাম, সবজি কিনলাম, ওটাকে এনে আমরা ভালো করে গরম জলে ধুয়ে, হাত ধুয়ে, পা ধুয়ে, গরম জলে সাবান দিয়ে ধুয়ে, তারপরে যেগুলো আমরা স্যানিটাইজেশন বলতাম, সেই একই জিনিস করে ওইগুলোকে ইউজ করা, দেন কুকিং এর দিকে প্রসিড করা, তবেই মানে আপনার শরীর আর স্বাস্থ্য ওটা ইনফেকশন থেকে বাঁচবে। ইমিউনিটি বাড়ানোর জন্য খাবার যথেষ্ট আছে, টক খাবার, তেতো খাবার, তারপরে হচ্ছে ভিটামিন সি, এইগুলো নিতে হয়, তাহলে আপনার ইমিউনিটি বাড়বে। আচ্ছা, মানে স্বাভাবিকভাবে নিজেদেরকে সচেতন থাকতে হবে, একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, কিছু খাবার যেগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা বললাম যে মাটিতে যেই ফলগুলো থাকে, মাটিতে যেই ফলগুলো গ্রোথ হয় মাটিতে থেকে, সেগুলোকে এখন অ্যাভয়েড করে দিন। এই খেজুর রস জাতীয়, একদম আমাদের গ্রাম বাংলার মানুষ আমরা যারা, তাদের কাছে ওই খেজুর রসটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এই বিষয়গুলোকে একটু বর্তমানে কদিনের জন্য এড়িয়ে যেতে হবে। তারাও এই খেজুরের রসেতেই কিন্তু এফেক্টেড হচ্ছেন। হ্যাঁ, একদমই তাই। সেক্ষেত্রে ওই বিষয়গুলোকে একটু এড়াতে হবে। আর যেহেতু আমাদের একদমই পিঠেপুলির মৌসুম চলছে, সেক্ষেত্রে খেজুরের ব্যবহার খুব বেশি হচ্ছে, তাই এই সময়টায় একটু খেজুর থেকে বিরত থাকুন।
সুস্থ থাকতে হবে, তার জন্য সচেতনতাটা অবশ্যই প্রয়োজন। তার পাশাপাশি আমি বেশ কিছু আরো বিষয় জানতে চাইবো, যারা ইনফেক্টেড হচ্ছে তাদের ক্ষেত্রে জটিলতা কোন পর্যায়ে যেতে পারে? আপনি বললেন এনকেফেলাইটিস হতে পারে, হুম। এটা কি অ্যাকিউট এনকেফেলাইটিস হতে পারে, মানে কোন পর্যায় পর্যন্ত? কারণ আমরা যে দুজনের কথা জানি তারা অলরেডি কোমায় ছিলেন। হুম। তারা এনকেফেলাইটিস ফিচার্স এর মধ্যেই ছিলেন। হুম অ্যাকিউট এনকেফেলাইটিস যেটা বললেন, মানে সাডেন অনসেট, হঠাৎ করে ব্রেনটার উপরে এফেক্ট করে হুম, শরীরে নিতে পারেনি, ড্রাউজি হয়ে গেলো, তারা ভেন্টিলেটরে চলে গেলো, এই পর্যায়ে পৌঁছতে পারে। যেটা আপনাকে বললাম কোন পর্যায়ে পৌঁছাতে, 40 to 75% হচ্ছে এর ডেথ রেট। হুম, তো এবার 75% অব্দি যার ডেথ রেট পড়ছে, যেটা কোভিডেও ছিল না, হুম, কোভিডও 10-এর নিচে ছিল ডেথ রেট, হুম, আর এটা 75% অব্দি ডেথ রেট। হুম, তাহলে মানুষকে কতটা সচেতন হয়ে কতটা প্রিকশন নিতে হবে যাতে নিজের শরীর আর ফ্যামিলির স্বাস্থ্য আহ, ঠিক রাখা যায়, এটা কিন্তু ভেবেই এগোতে হবে। একদমই। কিন্তু আমরা শুনলাম যে পুরুষ নার্স যিনি রয়েছেন, যিনি এফেক্টেড হয়েছিলেন, তিনি অনেকটা সুস্থ রয়েছেন হ্যাঁ। এখন। সেক্ষেত্রে ফলো আপ ভিজিট, ধরুন যারা সুস্থ হয়ে উঠতে পারছেন ঈশ্বরের আশীর্বাদে, তাদের ক্ষেত্রে ফলো আপ ভিজিট কি থাকবে? ফলো আপ ভিজিট হতে হবে যে আগে সুস্থ হয়ে উঠুক, বাড়ি যাক, ঠিক আছে, একদমই তাই। বাড়ি গিয়ে তারপরে আমাদের প্রার্থনা যে ওনারা সবাই সুস্থ হয়ে উঠুক, বাড়ি যাক, বাড়ি গিয়ে আগে বডি ইমিউনিটিটাকে বাড়াক, কারণ অলরেডি তাদের ইমিউনিটি কিন্তু খুবই ডাউন আছে, ঠিক আছে। ভালো করে খাবার দাবার খাক, ইমিউনিটি বাড়াক, রেস্ট নিক, এডিকেট হাইড্রেশন রাখুক শরীরটাকে। তারপরে ওনাদের ওই সময় ডিউরিং ডিসচার্জ হুম, তখন কি অবস্থা আছে, চিকিৎসক সেই হিসাবে দেখেই ফলো আপ করতে বলবেন, হুম, যে 7 দিনের মধ্যে করতে হবে না 1-2 দিনের মাথাতেই ফলো আপ করতে হবে, বা 2 সপ্তাহ মাথায় করলেও চলবে। হুম, ডিসচার্জের সময় ওদের কি কন্ডিশন, হুম, স্টেবল কন্ডিশনের সিমটমস দেখে সেই হিসাবে চিকিৎসক, মানে, কারণ দেখুন মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেক মানুষের আলাদা, প্রত্যেক মানুষের কিন্তু শরীরের মানে রেসপন্স আলাদা হয়। তো এই ক্ষেত্রে কারোর জন্য হয়তো 1-2 দিনের মাথায় আপনি 1-2 দিনের মাথায় এসে দেখাবেন, এটাও অ্যাডভাইস হতে পারে। কারোর জন্য আপনি 10 দিন পরে এসে দেখালেও চলবে, এটাও হতে পারে। হুম, বাড়িতে থাকলে কিন্তু 21 দিনের কোয়ারেন্টাইন, যারা মডারেট কোনো মানে হালকা সিমটমস টেস্টেড পজিটিভ, 21 দিনের কোয়ারেন্টাইন একদম মাস্ট। হ্যাঁ, আমরা আরেকটা বিষয় যেটা দেখেছি যে এই ভাইরাসকে দুভাগে ভাগ করা হচ্ছে, যেটা একদম খুব অতি সংকটজনক পর্যায়ে রয়েছে, আর একটা লো তে রয়েছে। সেক্ষেত্রে এই দুটোকে পৃথক করা হচ্ছে কিভাবে, আর এই পৃথক করা হলে কারা কারা এই পৃথকীকরণের মধ্যে পড়বে? পৃথক করা হচ্ছে, ওদের টেস্ট করা হচ্ছে, আরটিপিসিআর এগুলো চেক করা হচ্ছে, ঠিক আছে, এলাইসা টেস্ট ফার্দার করা হচ্ছে। সেই হিসাবে যেই ভ্যারিয়েন্টটা আসছে সেই হিসাবে ডিস্ট্রিবিউট, মানে সেই হিসাবে ভাগ করে দেওয়া হচ্ছে, মডারেট, সিভিয়ার সিমটমস দেখে। এবার যদি মডারেট থাকে বাড়িতে কোয়ারেন্টাইন, তাহলে 21 দিনের কোয়ারেন্টাইন উইথ এডিকেট হাইড্রেশন ফ্লুইডস, একদম মানে ইমিউনিটি বুস্টার খাবার খাওয়া, এইগুলো। এবার যে সিমটমস খারাপ হয় তাহলে তাকে আইসোলেশনে হাসপাতালে ভর্তি হতে হবে, এটা ডিপেন্ডিং আমাদের টেস্ট রেজাল্টস। আচ্ছা, সেই মতো দুভাগে ভাগ করে দেওয়া একদম, হবে হুম। পেশেন্টদেরকে। আর টেস্ট রেজাল্টস এন্ড সিমটমস। একদমই তাই, সিমটমস অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এর সাথে যখন এই ভাগটা হয়ে যাচ্ছে, মানুষ কোয়ারেন্টাইনে থাকছেন, ইতিমধ্যে বহু মানুষ আছেন, আমাদের কাছে সেই তথ্যও এসেছে, কিন্তু সেক্ষেত্রে কত দিনের জন্য তাকে ওরকম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, বা আরো কি কি, মানে খাবার ছাড়া আর কি কি প্রিকশনস নিতে হবে সাধারণ মানুষ? কারণ আমরা যারা বাইরে বেরোচ্ছি, বাইরের খাবার খাচ্ছি, আমরা তো জানবো না যে কখন কোথায় কি হয়ে রয়েছে। সেক্ষেত্রে কি কি প্রিকশনস আরো ব্যবহার করা? কোভিড এর ক্ষেত্রে আমরা দেখেছি মাস্ক ব্যবহার থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার, অনেক কিছু যেগুলো সাধারণ মানুষও ফলো করেছেন। সেরকম নিপার ক্ষেত্রে কি কি রয়েছে? নিপার ক্ষেত্রে 21 দিনের কোয়ারেন্টাইন, একদম স্ট্রিক্টলি স্বাস্থ্য দপ্তরের অর্ডার বেরিয়ে গেছে 21 দিনের কোয়ারেন্টাইন। তার সাথে হচ্ছে যেটা আমি কোভিডের সময়ও বলতাম, SMS, আমি টার্মটা ইউজ করতাম, যেন SMS মেসেজ আসে ওরকম SMS টার্মটা ইউজ করতাম। সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, স্যানিটাইজেশন, ডিস্টেন্স মেনটেন করে কথা বলো, মাস্ক ইউজ করো। দেখুন মাস্ক তো খালি কোভিডের জন্য নয় বা নিপার জন্য নয়, পলিউশনের জন্য মাস্ক, ডাস্ট পলিউশন হোক, গাড়ি পলিউশন হোক, তার জন্য মাস্কটা আপনাকে হেল্প করবে। তো মাস্ক ইউজ করা, ভালো করে বাড়িতে এসে গরম জল বা নর্মাল রানিং ট্যাপ ওয়াটার দিয়েই সাবান দিয়ে হাত ধোয়া 30 সেকেন্ডস টু 60 সেকেন্ডসের মধ্যে। বাইরে থাকলে তো সারাক্ষণ হাত ধুতে পারবেন, একটা পকেট স্যানিটাইজার এখন তো ইজিলি অ্যাভেলেবল, যেটা কোভিডের স্টার্টিং এর সময় ফার্স্ট ওয়েভের সময় একটু প্রবলেম হচ্ছিল, এখন দোকানে দোকানে স্যানিটাইজার পাওয়া যায়, পকেট স্যানিটাইজার, সেটা ইউজ করবেন।
সেটা ভালো করে হাতে ইউজ করে, কোনো জিনিস যদি ধরেন আপনার ডাউট হয়, ইউজ স্যানিটাইজার, জিনিসটাকে ইউজ করলেন আবার স্যানিটাইজার নিয়ে নিলেন, এইগুলোই প্রিকশন নেওয়া। আর চেষ্টা করবেন যাতে, দেখুন শীতকালে তো কি বলে, এখনো টেম্পারেচার ডাউনই আছে, চেষ্টা করবেন যাতে যখনই কোনো জিনিস টাচ করছেন বা কিছু ছুঁচ্ছেন, ফুল শার্ট থাকলে ওটাকে খুলে একটু কোনোই কাছ অব্দি মুড়ে নেওয়া, কারণ যদি ইনফেক্টেড থাকে শার্ট ড্রেসের থ্রু দিয়ে আপনার বাড়িতে আচ্ছা। পৌঁছাতে পারে। একদমই তাই, মানে পোশাক আশাকের ক্ষেত্রেও আমরা ওটা যেহেতু আর উলেন, নিয়ে সোজা গরম জলে কেচে নেওয়া। হ্যাঁ একদমই, আর বিশেষত আমরা শীতের কারণে উলেন জামা কাপড় বেশি ব্যবহার করছি, সেক্ষেত্রে ওগুলো প্রত্যেকদিন ধোয়াও হচ্ছে না, তো সেই ওই বিষয়টাও কোনোই কাজ রয়েছে। অব্দি তুলে নিয়ে তারপরে হ্যাঁ, কিছু একটু ধরা কাজ সাবধানতা। করা, তারপরে হয়ে যাওয়ার পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা বাইরে, আমি বাইরের ক্ষেত্রে বলি, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করলেন, তারপর আবার ওটা নাবিয়ে আপনি ফার্দার প্রসিড করলেন। আচ্ছা, এটা তো গেল সাধারণ মানুষের জন্য। আমরা দেখেছি যে দুজন ইনফেক্টেড হয়েছেন, দুজনই স্বাস্থ্যকর্মী। খুবই মানে খারাপ একটা বিষয় যে স্বাস্থ্যকর্মী যারা আমাদেরকে স্বাস্থ্যের পরিষেবা দিচ্ছেন তারাই আক্রান্ত হচ্ছেন, এটা খুব একটা ভয়ঙ্কর বিষয়। তারা কি কি প্রিকশনস ব্যবহার করবেন? তাদের প্রিকশনস দেখুন, তারা তো অলরেডি একটা প্রিকশনারি আন্ডারে, প্রিকশন আর সিকিউরিটির আন্ডারেই আছে, তো তাদের ক্ষেত্রে এখন কিছু বলা মুশকিল। তাদের কিরকম আউটকাম আসছে সেইটার উপর ডিপেন্ড করবে যে তাদের কি প্রিকশন লাগবে কি না লাগবে। যেটা আপনাকে একটু আগে বললাম, ডিসচার্জের সময় তার কি অবস্থা থাকছে, তার ক্লিনিক্যাল আউটকাম কিরকম হচ্ছে, সেইটা দেখে চিকিৎসক ডিসাইড করবে যে কার কিরকম কি ফলো আর কি প্রিকশন নেবে। আমি একটা ইন জেনারেল বললাম যেটা সবার জন্য প্রযোজ্য, যেটা 21 দিনের কোয়ারেন্টাইন, সিমটমস, সাইন্স, এগুলো বললাম। এইগুলো মানে যার হবে তার আশেপাশে মানে পারিবারিক লোক, বন্ধু বান্ধব, ভাই বোন, মা বাবা, সবারই চোখে চোখে রাখতে যে এই সিমটমস খালি সিজনাল ইনফ্লুয়েঞ্জা বা সর্দি কাশির সিমটমসও নয়, নিপা ভাইরাসেরও সিমটমস হওয়ার চান্সেস থাকে। তো আমি টেস্ট করাচ্ছি না কি করাচ্ছি সেটা পরে কথা, আমি ধরেই এগোই যে আমার নিপা ভাইরাস হয়ে গেছে, তো আমি প্রিকশন নেব, তাহলেই শরীর সুস্থ থাকবে। একদমই তাই, ডক্টর যেমন বললেন যে পুরো বিষয়টা নিয়ে অত্যন্ত সচেতন হতে হবে মানুষকে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনি অসুস্থ হবেন, তারপর আপনার চিকিৎসা হবে, তারপর আপনি সুস্থ হবেন, এই বিষয়টা থেকে এটা ভালো না যে আগে থেকেই আমি প্রিকশনস নেব, আমি নিজে অনেকটা সুস্থ থাকবো, আমার পরিবারের মানুষদেরকেও সুস্থ রাখবো, তাহলেই পুরো চারপাশটা সমাজও অনেক বেশি সুস্থ থাকবে। আর নিপা ভাইরাস যেহেতু আমাদেরকে অনেকটা সময় দিচ্ছে, তার আক্রান্ত হওয়ার সংখ্যা যখন অনেক কম, মারণ ক্ষমতা বেশি হতে পারে কিন্তু তার ছড়ানোর ক্ষমতা যখন অনেক কম, মানুষ অনেকটা সময় পাচ্ছে নিজেদেরকে সময় দেওয়ার, নিজেদেরকে সচেতন রাখার। তাই যতটা সচেতনতা অবলম্বন করা সম্ভব ততটাই সচেতনতা অবলম্বন করুন, ততটাই প্রিকশনস নিন। যা যা কিছু একদম কোভিডের সময় থেকে আমরা যা যা দেখেছি, স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক, পিপিই কিট, আরো বিভিন্ন রকম সাধারণ বিষয় যেগুলো হয়তো আমরা প্রত্যেকদিন ফলো করেছি কোভিডের পর থেকে, সেগুলো এখন আরেকটু ভালো করে কভার করুন। সেই সমস্ত বিষয়টা যেন আমরা সচেতন থাকতে পারি, ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। নিজেদেরকেও সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকের জন্য এই অনুষ্ঠান এ পর্যন্তই। অনেক ধন্যবাদ। নমস্কার স্যার।